চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা রইল এবং দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, তা হলো চাইল্ড সাইকোলজি। এর আগে আমি আমার চ্যানেলে এই চাইল্ড সাইকোলজি থেকে 3টি ভিডিও আপলোড করেছি, তা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন ও কোঠারি শিক্ষা কমিশন। যারা আমার এই 3টি ভিডিও দেখনি তারা ইউটিউব চ্যানেলে গিয়ে এমরয় সার্চ করে এই 3টি ভিডিও দেখে নিতে পারো। আজকের যে গুরুত্বপূর্ণ টপিক তা হলো জাতীয় শিক্ষানীতি। এই জাতীয় শিক্ষানীতি ভারতীয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং যারা এবছর প্রাইমারি টেট এবং এসএসসি দিতে চলেছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকে আমরা এই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে ডিটেলসে জেনে নিই। সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই যে জাতীয় শিক্ষানীতি রয়েছে, এই জাতীয় শিক্ষানীতি কোঠারি কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল 1986-এ। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এক বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। এনার এই প্রস্তাবকে সম্মান জানিয়ে শিক্ষা মন্ত্রক একটি অ্যাপ্রোচ পেপার বা প্রস্তাবনাপত্র তৈরি করে, যার নাম দিয়েছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। তাহলে শিক্ষা মন্ত্রক যে অ্যাপ্রোচ পেপারটি তৈরি করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এর উক্তি করেছিলেন রাজীব গান্ধী এবং এর প্রস্তাবক হলো শিক্ষা মন্ত্রক। তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, তা হলো চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এই উক্তিটি কে করেছিল? এই উক্তিটি করেছিল রাজীব গান্ধী এবং এর প্রস্তাবক হলো শিক্ষা মন্ত্রক। এবারে আমাদের যেটা জানতে হবে তা হলো এই জাতীয় শিক্ষানীতির স্লোগান কি ছিল? এর স্লোগান ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ। এরপর আমাদের যেটা জানতে হবে তা হলো এই জাতীয় শিক্ষানীতির ভিত্তি কী ছিল? এই জাতীয় শিক্ষানীতির ভিত্তি ছিল 1968 সালের জাতীয় শিক্ষানীতি। এখান থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে যে জাতীয় শিক্ষানীতির স্লোগান কি ছিল? তা হলো অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ এবং এর ভিত্তি ছিল 1968 সালের জাতীয় শিক্ষানীতি। এই জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হয়? জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986-এর 21 এপ্রিল।
তাহলে তোমাদের একটি কোশ্চেন এখান থেকে আসতে পারে যে জাতীয় শিক্ষানীতি কত সালে প্রকাশিত হয়? তার উত্তর হবে 1986 সালের 21শে এপ্রিল। এবারে আমাদের যেটা জানতে হবে তা হলো জাতীয় শিক্ষানীতি সংশোধিত রূপটি কবে প্রকাশিত হয়? সংশোধিত রূপ প্রকাশিত হয় 1992-এ। এই জাতীয় শিক্ষানীতির মোট অধ্যায় কয়টি ছিল? মোট অধ্যায় সংখ্যা হলো 12টি। এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম এবং দ্বাদশ এই দুইটি অধ্যায় বাদে বাকি 10টি অধ্যায় ভারতের শিক্ষার গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। তাহলে এখান থেকে আমাদের দুটি কোশ্চেন থেকেই যাচ্ছে, তা হলো 1 নম্বর অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে এবং 12 নম্বর অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি প্রথম অধ্যায়ে শিক্ষার নীতি নির্ধারণ সম্পর্কে আলোচনা করা হয় এবং দ্বাদশ অধ্যায়ে বা 12তম অধ্যায়ে শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রাইমারি টেট এবং এসএসসিতে পেতে পারো, তা হলো জাতীয় শিক্ষানীতির মোট কটি অধ্যায়? 12টি। এই 12টি অধ্যায়ের মধ্যে কয়টি অধ্যায় ভারতের শিক্ষার গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করে? উত্তর হবে 10টি। এবং এখানে আরও যে দুটি প্রশ্ন তোমাদের মনে উঠছে তা হলো প্রথম এবং দ্বাদশ অধ্যায়ে তাহলে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? প্রথম অধ্যায়ে শিক্ষার নীতি নির্ধারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দ্বাদশ অধ্যায়ে শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবারে আমরা যেটা জানব তা হলো শিক্ষার কাঠামো। জাতীয় শিক্ষানীতি শিক্ষার কাঠামোটি হলো 10+2+3। এই 10 বছরকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ কি? প্রথমটা হলো নিম্ন প্রাথমিক, তারপরে রয়েছে উচ্চ প্রাথমিক এবং তারপরে যেটা রয়েছে তা হলো নিম্ন মাধ্যমিক। এক্ষেত্রে বয়সের যে ভাগটি রয়েছে তা হলো নিম্ন প্রাথমিক 5 বছর, উচ্চ প্রাথমিক 3 বছর এবং নিম্ন মাধ্যমিক 2 বছর। এই হলো 10 বছর। এরপরে যেটা রয়েছে তা হলো 2 বছর। এই 2 বছর হলো উচ্চ মাধ্যমিক এবং 3 বছর হলো স্নাতক বা কলেজ। তো এই হলো জাতীয় শিক্ষানীতির শিক্ষার কাঠামো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন
তোমাদের আসতে পারে 10+2+3 শিক্ষার এই কাঠামোটি কোথায় উল্লেখ রয়েছে? তোমাদের উত্তর হবে জাতীয় শিক্ষানীতি। এরপরে যেটা রয়েছে তা হলো ভাষা। ভাষা জাতীয় শিক্ষানীতি প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যে ভাষার উল্লেখ করেছে তা হলো আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। মাতৃভাষা তা জাতীয় শিক্ষানীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টসটি হলো জাতীয় শিক্ষানীতি সংস্কারের জন্য দুটি কমিটি গঠিত হয়েছিল। তাহলে জাতীয় শিক্ষানীতি সংস্কারের জন্য কটি কমিটি গঠিত হয়েছিল? দুটি কমিটি গঠিত হয়েছিল। এই দুইটি কমিটি কি? এই দুইটি কমিটি হলো রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটি। এবারে এই দুইটি কমিটি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। এই রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 সালে এবং জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়েছিল 1992 সালে। এই রামমূর্তি কমিটির সভাপতি ছিল আচার্য রামমূর্তি এবং জনার্দন রেড্ডি কমিটির সভাপতি ছিল শ্রী জনার্দন রেড্ডি। রামমূর্তি কমিটির সদস্য সংখ্যা ছিল 17 এবং জনার্দন রেড্ডি কমিটির এখানে একটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, তা হলো POA। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে জাতীয় শিক্ষানীতি সংস্কারের জন্য যে দুটি কমিটি গঠিত হয়েছিল সেই দুইটি কমিটির নাম কি? একটি হলো রামমূর্তি কমিটি এবং অন্যটি হলো জনার্দন রেড্ডি কমিটি। রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 সালে এবং জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়েছিল 1992 সালে। এই রামমূর্তি কমিটির সভাপতি হলেন আচার্য রামমূর্তি এবং জনার্দন রেড্ডি কমিটির সভাপতি হলেন শ্রী জনার্দন রেড্ডি। এই রামমূর্তি কমিটির সদস্য সংখ্যা 17। জনার্দন রেড্ডি কমিটির ক্ষেত্রে একটি ইংরেজি টার্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো POA। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। এই হলো জাতীয় শিক্ষানীতি সংস্কারের দুইটি কমিটি। এক্ষেত্রে যে পয়েন্টসটা মনে রাখতে হবে তা হলো জনার্দন রেড্ডি কমিটির উদ্দেশ্য। জনার্দন রেড্ডি কমিটির উদ্দেশ্য
এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তা হলো রামমূর্তি কমিটি ও জাতীয় শিক্ষানীতির যে বিভিন্ন সুপারিশগুলি রয়েছে, এই সুপারিশগুলির পর্যালোচনা করার দায়িত্ব যে কমিটির উপর ছিল তা হলো জনার্দন রেড্ডি কমিটির উপর। যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে। এবারে আমরা এই জাতীয় শিক্ষানীতির যে মোট 12টি অধ্যায় ছিল, এই 12টি অধ্যায়ে কোন অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানব। তো চলো আমরা জাতীয় শিক্ষানীতির অধ্যায়গুলো সম্পর্কে জেনে নিই। অধ্যায়, আমরা সবার প্রথমে 1 নম্বর অধ্যায়টি পড়ব। জাতীয় শিক্ষানীতির প্রথম যে অধ্যায়, প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো ভূমিকা। তাহলে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে যে ভূমিকা সম্পর্কে জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? উত্তর হয়ে যাবে প্রথম অধ্যায়। এক্ষেত্রে একটা পয়েন্টস মনে রাখতে হবে, তা হলো CAS। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সেন্টার অফ অ্যাডভান্স স্টাডিজ। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল স্নাতক স্তরের শিক্ষা ও গবেষণার প্রয়োজনে ওকে। এবারে আমরা দ্বিতীয় অধ্যায়টি সম্পর্কে জানব। দ্বিতীয় অধ্যায়টিতে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় অধ্যায়টিতে শিক্ষার উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার উপাদান সম্পর্কে। তাহলে তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে তা হলো শিক্ষার উপাদান সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উল্লেখ রয়েছে শিক্ষায় সব শিক্ষার্থীর সমান সুযোগ। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলের শিক্ষায় সমান সুযোগের অধিকার রয়েছে, এটি উল্লেখ রয়েছে জাতীয় শিক্ষানীতির 3য় অধ্যায়ে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস উল্লেখ রয়েছে, তা হলো অর্থপূর্ণ অংশীদারিত্ব। অর্থপূর্ণ অংশীদারিত্বের উল্লেখ রয়েছে
1986 জাতীয় শিক্ষানীতিতে। তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, তা হলো অর্থপূর্ণ অংশীদারিত্বে উল্লেখ রয়েছে কোন শিক্ষানীতিতে? উত্তরটি হয়ে যাবে 1986 জাতীয় শিক্ষানীতিতে। অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে বোঝায় যুগ্ম তালিকায় কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা এবারে প্রাইমারি টেট দিতে চলেছ এবং এসএসসি দিতে চলেছ, যে অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে কি বোঝায়? উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকায় কেন্দ্র রাজ্য সরকারের ভূমিকা। জাতীয় শিক্ষানীতি যে 12টি অধ্যায় রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তা হলো 4র্থ অধ্যায়। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় শিক্ষানীতির এই 4র্থ অধ্যায়ে সাম্যের জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাম্যের জন্য শিক্ষা বলতে কি বোঝানো হয়? সাম্যের জন্য শিক্ষা বলতে তপশিলি জাতি, উপজাতি, বয়স্ক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে জাতীয় শিক্ষানীতি 4র্থ অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো সাম্যের জন্য শিক্ষা। সাম্যের জন্য শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে? সাম্যের জন্য শিক্ষা বলতে বোঝানো হয়েছে তপশিলি জাতি, উপজাতি, বয়স্ক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে যে অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি রয়েছে তা হলো ইনসেন্টিভ বা উদ্বোধক, আর কি রয়েছে? আর রয়েছে ICDS, ECCE এবং এখানে রয়েছে বয়স্ক শিক্ষা কেন্দ্র, রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আর রয়েছে মাইক্রো প্ল্যানিং। এগুলো সম্পর্কে এখন আমরা ডিটেলসে জেনে নেব। প্রথমে আমরা জানব ইনসেন্টিভ বা উদ্বোধক। 14 বছর বয়সী সকল তপশিলি শিক্ষার্থীদের জন্য এই ইনসেন্টিভ বা উদ্বোধক দেওয়ার উল্লেখ করেছিল জাতীয় শিক্ষানীতি। 1986 জাতীয় শিক্ষানীতি। তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, তা হলো ইনসেন্টিভ বা উদ্বোধকের উল্লেখ রয়েছে কোন শিক্ষানীতিতে?
উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি আইসিডিএস। এই আইসিডিএস এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এই আইসিডিএস এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে তপশিলি উপজাতিদের শিক্ষার অগ্রগতির জন্য। এরপরে যেটা রয়েছে তা হলো ইসিসিই এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তাহলে ইসিসিই এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এরপরে যেটা রয়েছে তা হলো বয়স্ক শিক্ষা। এটি তপশিলি উপজাতিদের শিক্ষার অগ্রগতির জন্য একটি প্রথা বহির্ভূত শিক্ষা কেন্দ্র। এই শিক্ষা কেন্দ্রে যারা শিক্ষা গ্রহণ করে তাদের বয়স 15 থেকে 35 বছর। তাহলে বয়স্ক শিক্ষা কাদের জন্য? যাদের বয়স 15 থেকে 35, তারা এই বয়স্ক শিক্ষা কেন্দ্রে এসে শিক্ষা গ্রহণ করতে পারে। এরপরে যেটা রয়েছে তা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলছে? যারা শারীরিকভাবে বা দৈহিকভাবে অল্প প্রতিবন্ধকতায় ব্যাহত, তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অল্প ব্যাহত শিক্ষার্থীদের আর সাধারণ 10-5টি শিশুরা যেভাবে শিক্ষা গ্রহণ করে সেভাবে নর্মাল বিদ্যালয়ে তাদের একসঙ্গে শিক্ষাদানের যে ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এরপরে শেষে যেটা রয়েছে তা হলো মাইক্রো প্ল্যানিং। এই মাইক্রো প্ল্যানিং কি? মাইক্রো প্ল্যানিং হলো কোনো একটি পাঠকে কয়েকটি ছোট ছোট উপভাগে বা উপ এককে ভাগ করে শিক্ষাদানের যে ব্যবস্থা, তাকে বলা হয় মাইক্রো প্ল্যানিং। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি অনেক বড় পাঠকে একবারে শিক্ষাদান না করে সেই পাঠকে কয়েকটা ছোট ছোট উপভাগে বা উপ এককে ভাগ করে শিক্ষাদানের যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে মাইক্রো প্ল্যানিং। এছাড়াও জাতীয় শিক্ষানীতি শিক্ষা বিস্তারের জন্য নতুন কৌশল ও পদ্ধতি ব্যবহারের সুপারিশ করে। তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলি আসতে পারে তা হলো, জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে সাম্যের জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হবে চতুর্থ। এবং দ্বিতীয় যে কোশ্চেনটি আসতে পারে তা হলো, কোন শিক্ষানীতি ইনসেন্টিভ বা উদ্বোধক এর সুপারিশ করে? তা হলো 1986 জাতীয় শিক্ষানীতি। আইসিডিএস এর ফুল ফর্ম তোমাদের আসতে পারে, সেরকম আরেকটি ফুল ফর্ম আসতে পারে ইসিসিই। তারপরে আসতে পারে বয়স্ক শিক্ষা কেন্দ্র। এই বয়স্ক শিক্ষা কেন্দ্র হচ্ছে একটি প্রথা বহির্ভূত শিক্ষা কেন্দ্র, যেখানে 15 থেকে 35 বছর বয়স্ক মানুষেরা শিক্ষা গ্রহণ করতে পারে। এরপর যেটা রয়েছে তা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কি বলা হয়েছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলা হয়েছে
যারা শারীরিকভাবে অল্প ব্যাহত তারা নর্মাল বিদ্যালয়ে আর বাকি শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে শিক্ষাদান বা শিক্ষা গ্রহণের যে ব্যবস্থা সেটাকে বলা হয়েছে মাইক্রো প্ল্যানিং। মাইক্রো প্ল্যানিং, এই মাইক্রো প্ল্যানিং কি? এই মাইক্রো প্ল্যানিং হলো একটি বড় পাঠকে কয়েকটি ছোট উপ এককে ভাগ করে যে পাঠদানের ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে মাইক্রো প্ল্যানিং। এবং এই জাতীয় শিক্ষানীতি শিক্ষা বিস্তারের জন্য নতুন কৌশল বা পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছিল। এই হলো জাতীয় শিক্ষানীতির 4র্থ অধ্যায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষানীতির 5ম অধ্যায়। জাতীয় শিক্ষানীতির এই 5ম অধ্যায়ে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। জাতীয় শিক্ষানীতিতে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলার জন্য বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হল শিশু শিক্ষার্থীদেরকে স্বাগত জানানো, যাতে ছোট ছোট শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়, এর জন্য তাদেরকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে এই জাতীয় শিক্ষানীতির 5ম অধ্যায়ে। এরপর যেটা রয়েছে তা হলো পরীক্ষায় অসফলতার জন্য যে অনুন্নয়ন পদ্ধতি রয়েছে, এই অনুন্নয়ন পদ্ধতিকে কি করতে হবে? বাতিল করতে হবে। এরপর যেটা রয়েছে তা হলো শিশু শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে অনেক সময় দৈহিক শাস্তি দেওয়া হয়, এই দৈহিক শাস্তিদান বন্ধ করতে হবে। দৈহিক বা শারীরিক শাস্তিদান কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে জাতীয় শিক্ষানীতি ছোট ছোট শিশু শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করে তোলার জন্য যে সুপারিশগুলি গ্রহণ করেছিল সেগুলি কি? সেগুলি হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাতে হবে, পরীক্ষায় অসফলতার জন্য যে অনুন্নয়ন পদ্ধতি রয়েছে তা বাতিল করতে হবে এবং এই শিক্ষার্থীদেরকে দৈহিক বা শারীরিক যে শাস্তি দানের প্রথা রয়েছে সেটা বন্ধ করতে হবে। জাতীয় শিক্ষানীতির এই 5ম অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, এবার আমরা সেগুলি আলোচনা করব। অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতির সঙ্গে সম্পর্কিত। এই অপারেশন ব্ল্যাকবোর্ড যে রয়েছে, এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষাক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তাহলে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের সঙ্গে সম্পর্কিত? তা হলো প্রাথমিক শিক্ষা স্তরের সঙ্গে। এই অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝানো হয়েছে? এই অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝানো হয়েছে প্রাথমিক স্তরের শিক্ষা সহায়ক যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে কি কি পড়ছে? এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে পড়ছে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার,
বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে, ফুটবল, ভলিবল ইত্যাদি। এছাড়া আর যে পয়েন্টসগুলো এক্ষেত্রে মনে রাখতে হবে তা হলো এই অপারেশন ব্ল্যাকবোর্ডের সঙ্গে কিন্তু বিদ্যালয়ের শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এসবও কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এবারে আমরা যেটা জানব তা হলো নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং বিদ্যালয়। আমরা সবার প্রথমে এই নবোদয় বিদ্যালয় সম্পর্কে জেনে নেই। এই নবোদয় বিদ্যালয়ের অপর নাম হলো মডেল স্কুল। এই মডেল স্কুলে কারা পড়াশোনা করে? যারা বিশেষভাবে প্রতিভাবান বা প্রতিভা সম্পন্ন যে সকল শিশু শিক্ষার্থী রয়েছে, তাদের আর্থিক সঙ্গতির কথা না ভেবে তারা যাতে খুব ভালোভাবে শিক্ষায় সমসুযোগের অধিকার পায় তা সুনিশ্চিত করা এই নবোদয় বিদ্যালয় পরিচালনার দায়িত্ব কাদের হাতে রয়েছে? পরিচালনার দায়িত্ব। তোমরা কিন্তু জাতীয় শিক্ষানীতিটা খুব ভালো করে পড়বে। এই নবোদয় বিদ্যালয়গুলি পরিচালনার দায়িত্ব যার হাতে রয়েছে তা হলো CBSE। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবং এই নবোদয় বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনার দায়িত্ব যার উপর রয়েছে তা হলো NCERT। এই NCERT এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর উপর এরপরে যেটা রয়েছে তা হলো পেস সেটিং। এই পেস সেটিং বিদ্যালয় কি? এই পেস সেটিং বিদ্যালয় সম্পর্কে সর্বপ্রথম সুপারিশ করেছিলেন জাতীয় শিক্ষানীতি। এই পেস সেটিং বিদ্যালয়ে তিনটি সমন্বয় ঘটেছিল, তা হলো মেধা, সমসুযোগ ও সামাজিক ন্যায়। এই হলো নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং বিদ্যালয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে জানলাম যে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? নবোদয় বিদ্যালয়ের অপর নাম হচ্ছে মডেল স্কুল। এই নবোদয় বিদ্যালয়গুলি পরিচালনার দায়িত্ব থাকে CBSE এর উপর। এই CBSE এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবং এই নবোদয় যে বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলির পাঠ্যক্রম রচনার দায়িত্ব থাকে NCERT এর ওপরে। এই NCERT এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল
কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ওপরে। এরপর যেটা জানলাম তা হলো পেস সেটিং বিদ্যালয়। এই পেস সেটিং বিদ্যালয় সম্পর্কে সর্বপ্রথম সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি। এই পেস সেটিং বিদ্যালয়ে তিনটির সমন্বয় ঘটেছিল, তা হলো মেধা, সমসুযোগ ও সামাজিক ন্যায়। তোমাদের এখান থেকে এই কোশ্চেনটি কিন্তু আসতে পারে যে পেস সেটিং বিদ্যালয়ে যে তিনটি সমন্বয় ঘটেছিল সেগুলি কি, তা হলো মেধা, সমসুযোগ এবং সামাজিক ন্যায়। আমরা যে পয়েন্টসটি জানবো তা হলো মুক্ত বিশ্ববিদ্যালয়। মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে তা হলো এনপিই 1986-তে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে। এই এনপিই এর ফুল ফর্ম কি? এই এনপিই এর ফুল ফর্ম হলো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। এরপরে যেটা জানতে হবে তা হলো এই উচ্চশিক্ষা যাতে সকলে গ্রহণ করতে পারে তার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করা হয়েছিল। এরকম একটি প্রতিষ্ঠান হলো ইগনু। এই ইগনুর ফুল ফর্ম কি? এই ইগনুর ফুল ফর্ম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এই জাতীয় শিক্ষানীতি ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করার কথা সর্বপ্রথম উল্লেখ করে। তা হলো জাতীয় শিক্ষানীতির 6ষ্ঠ অধ্যায়। জাতীয় শিক্ষানীতির এই 6ষ্ঠ অধ্যায়ে যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হলো কারিগরি শিক্ষা। এই কারিগরি শিক্ষার সামগ্রিক দায়িত্ব যার উপর দেওয়া হয়েছিল তা হলো AITEC এর উপরে। তাহলে কারিগরি শিক্ষার দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছিল? AITEC এর উপরে। এই কারিগরি শিক্ষার সামগ্রিক দিক পর্যালোচনা করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডটির নাম হলো অ্যাক্রিডিয়েশন বোর্ড। এই বোর্ডের প্রধান কাজ হলো যে কারিগরি শিক্ষা রয়েছে এই কারিগরি শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থার সামগ্রিক দিক পর্যালোচনা করা। তোমরা এই 6ষ্ঠ অধ্যায়টি একটু ভালো করে দেখবে। এরপরে আমরা 7ম অধ্যায়টি সম্পর্কে জানব। 7ম জাতীয় শিক্ষানীতির 7ম অধ্যায়ে যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হলো শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ। শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ। তাহলে জাতীয় শিক্ষানীতি 7ম অধ্যায়ে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা হলো শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ। জাতীয় শিক্ষানীতির 8ম অধ্যায়।
অষ্টম অধ্যায়। জাতীয় শিক্ষানীতির অষ্টম অধ্যায়ে যে বিষয়ে আলোচনা রয়েছে তা হল শিক্ষার বিষয়বস্তু। শিক্ষার বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। তাহলে জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস সম্পর্কে আলোচনা রয়েছে? তা হলো অষ্টম অধ্যায়ে। এখানে যে পয়েন্টসগুলি আমাদের মনে রাখতে হবে তা হলো এনএসএস ও এনসিসি, এদের ফুল ফর্মগুলো আমাদের একটু জেনে নিতে হবে। এনএসএস এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম এবং এনসিসির ফুল ফর্ম কি? এনসিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস। তাহলে এখান থেকে তোমাদের এই দুটি কোশ্চেন আসতে পারে যে জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষার বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হবে অষ্টম। এবং এনএসএস এর পুরো নাম ও এনসিসি এর পুরো নাম, এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে হতে পারে। নবম অধ্যায়। জাতীয় শিক্ষানীতির এই নবম অধ্যায়ে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো শিক্ষকের প্রতি বিশেষ মর্যাদা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা এবছর প্রাইমারি টেট এবং এসএসসি দিতে চলেছ তাদের জন্য। যদি বলে শিক্ষকের প্রতি বিশেষ মর্যাদা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে উল্লেখ করা হয়েছে? উত্তর হবে নবম অধ্যায়ে। এখানে আর যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে তা হলো শিক্ষক শিক্ষণ, যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ডিআইইটি। এরকম প্রতিষ্ঠান প্রত্যেকটি জেলায় রয়েছে। এই শিক্ষক শিক্ষণ এর দায়িত্ব দেওয়া হয় এনসিটিই এর উপরে। এখানে আরেকটি পয়েন্টস আমাদের মনে রাখতে হবে তা হলো এসসিইআরটি এর পুরো নাম। তোমরা এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। আমাদের জানতে হবে জাতীয় শিক্ষানীতির দশম অধ্যায়। দশম অধ্যায়। জাতীয় শিক্ষানীতির এই দশম অধ্যায়ে যে বিষয় সম্পর্কে উল্লেখ রয়েছে তা হলো শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা ব্যবস্থাপনা। জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছিল সিএবিই। এই সিএবিই ফুল ফর্ম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। বোর্ড অফ এডুকেশন। তাহলে সিএবিই এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। ঠিক তেমনি রাজ্যের শিক্ষা ব্যবস্থাপনার জন্য
গঠিত হয়েছিল SABE। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। তাহলে তোমাদের এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে জাতীয় শিক্ষানীতি 10ম অধ্যায়ে কি বিষয়ে আলোচনা রয়েছে? তা হলো শিক্ষা ব্যবস্থাপনা। এই শিক্ষা ব্যবস্থাপনার জন্য জাতীয় স্তরে গঠন করা হয়েছিল CABE, যার ফুল ফর্ম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। এবং ঠিক তেমনি কেন্দ্রের মতো রাজ্য ব্যবস্থাপনা কমিটি তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে SABE। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। এই দুটো পয়েন্টস তোমাদের এই জায়গায় খুব ভালো করে মনে রাখতে হবে। একাদশ অধ্যায়। জাতীয় শিক্ষানীতির এই একাদশ অধ্যায়ে যে বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে তা হল শিক্ষার সার্থক রূপায়ণের জন্য প্রয়োজনীয় মানব সম্পদ ও পর্যালোচনার উল্লেখ। তাহলে জাতীয় শিক্ষানীতির একাদশ অধ্যায়ে কি উল্লেখ রয়েছে? শিক্ষার সার্থক রূপায়ণের জন্য প্রয়োজনীয় মানব সম্পদ অর্থাৎ অর্থ ও তার পর্যালোচনার উল্লেখ রয়েছে এই জাতীয় শিক্ষানীতির একাদশ অধ্যায়ে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টসটা তোমাদের মনে রাখতে হবে তা হলো 1968 সালের জাতীয় শিক্ষানীতি জাতীয় আয়ের 6%, জাতীয় আয়ের 6% এই শিক্ষা খাতে বিনিয়োগ করার কথা বলেছিলেন। বিনিয়োগ করার কথা উল্লেখ করেন। তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন কিন্তু আসতেই পারে যে 1968 সালে জাতীয় শিক্ষানীতি শিক্ষার সার্থক রূপায়ণের জন্য এবং প্রয়োজনীয় মানব সম্পদ ও পর্যালোচনার জন্য কত পার্সেন্ট অর্থ বিনিয়োগ করার উল্লেখ করেছিলেন? তা হলো জাতীয় আয়ের 6%। জাতীয় আয়ের 6%। এই পয়েন্টসটি কিন্তু তোমরা খুব ভালো করে একটু পড়ে নেবে। এরপরে আমরা জাতীয় শিক্ষানীতির শেষ অধ্যায় বা দ্বাদশ অধ্যায় সম্পর্কে ডিটেলসে জানব। দ্বাদশ অধ্যায়। জাতীয় শিক্ষানীতির এই দ্বাদশ অধ্যায়ে শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবারে আমরা এই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে সামগ্রিকভাবে একটি আলোচনা করব। আমি আমার ভিডিও শুরুর প্রথমে বলেছিলাম যে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল 1986-এ এবং এই জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি প্রকাশিত হয়েছিল 1992-এ। এই 1986-এর জাতীয় শিক্ষানীতি এবং 1992-এর জাতীয় শিক্ষানীতির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তো চলো আমরা 1986-এর
জাতীয় শিক্ষানীতি এবং 1992 এর জাতীয় শিক্ষানীতি সম্পর্কে জেনে নিই। দেখো 1986-এর জাতীয় শিক্ষানীতি এবং এই 1986-এর জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপ 1992 এর জাতীয় শিক্ষানীতি, এর মধ্যে কিছু বিস্তর পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি সম্পর্কে এখন আমরা জানব। দেখো জাতীয় শিক্ষানীতিতে 1986-এর জাতীয় শিক্ষানীতিতে শুধুমাত্র প্রথাগত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং 1992 এর জাতীয় শিক্ষানীতিতে প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রথা বহির্ভূত শিক্ষার উপরও গুরুত্বের কথা বলা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে 1986-এর জাতীয়, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? আমরা এখান থেকে জানতে পারলাম 1986-এ জাতীয় শিক্ষানীতিতে শুধুমাত্র প্রথাগত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং 1992-এ জাতীয় শিক্ষানীতিতে প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রথা বহির্ভূত শিক্ষার উপর গুরুত্বের কথা বলা হয়েছিল। এরপরে যে পয়েন্টসটি আমাদের জানতে হবে তা হলো জীবিকা থেকে ডিগ্রিকে আলাদা করতে হবে। এটা সবার প্রথম উল্লেখ করেছিল 1986-এর জাতীয় শিক্ষানীতি। কিন্তু 1992-এ জাতীয় শিক্ষানীতি কি বলেছিল জীবিকা থেকে ডিগ্রিকে আলাদা করার জন্য পাঠ্যক্রম সংশোধনের কথা বলেছেন। পাঠ্যক্রম সংশোধনের কথা বলেছেন। তাহলে 1986-এর জাতীয় শিক্ষানীতি জীবিকা থেকে ডিগ্রিকে আলাদা করার কথা বলেছিলেন, কিন্তু 1992-এর জাতীয় শিক্ষানীতি জীবিকা থেকে ডিগ্রিকে শুধু আলাদা করার কথা বলেনি, এখানে পাঠ্যক্রম সংশোধনের কথা বলেছিলেন 1992-এর জাতীয় শিক্ষানীতি। এবং 1992-এর এই জাতীয় শিক্ষানীতি যে অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশগুলি করেছিল তা হল শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছিল। মিড ডে মিল এর ব্যবস্থা করেছিল। আর কি করেছিল? উদ্বোধক এর ব্যবস্থা করেছিল। উদ্বোধক মানে কি? উদ্বোধক মানে হচ্ছে ইনসেন্টিভ, অর্থাৎ শিশু শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্কলারশিপ এর ব্যবস্থা সুপারিশ করেছিলেন। এর পাশাপাশি বিনামূল্যে বই, খাতা, পেন্সিল ও ঔষধ দেওয়ার সুপারিশ করেছিল। এবারে আমরা যেটা জানব তা হলো 1986-এর জাতীয় শিক্ষানীতিতে যে পরীক্ষা পদ্ধতি ছিল, এই পরীক্ষা পদ্ধতি ছিল অমনোবৈজ্ঞানিক এবং 1992-এর জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে পরীক্ষা পদ্ধতি হবে
পদ্ধতি হবে কতগুলি ইউনিট টেস্টের মাধ্যমে। ইউনিট টেস্ট, তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে 1992 জাতীয় শিক্ষানীতি পরীক্ষা পদ্ধতি হিসাবে কী ধরনের পরীক্ষা পদ্ধতির কথা উল্লেখ করেছেন? তা হলো ইউনিট টেস্ট বা উপ এককে পরীক্ষার কথা বলেছিলেন। এবং এই পরীক্ষা পদ্ধতি কীরকম হবে? এই পরীক্ষা পদ্ধতি হবে মনোবৈজ্ঞানিক সম্মত। মনোবৈজ্ঞানিক সম্মত। তোমরা যদি আমার এই জাতীয় শিক্ষানীতির ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের একটি নিজস্ব নোট হবে, যার মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে স্বাধীনতার পরবর্তী যে বিভিন্ন শিক্ষা কমিশন এবং এই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে নোটসগুলো দেওয়া হয়েছে, তার মাধ্যমে তোমরা যে কোনো পরীক্ষায় আসা এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন খুব সুন্দরভাবে আনসার করে আসতে পারবে। আশা রাখছি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।